তোমাদের যাদের কাছে এসসি এসটি এবং ওবিসি সার্টিফিকেট রয়েছে এবং তোমাদের যাদের সার্টিফিকেটটা 2011 সালের পর ইস্যু করা হয়েছে, তোমাদের প্রত্যেকের সার্টিফিকেটটা বর্তমানে ভেরিফিকেশান করতে হবে এবং যার জন্য ফর্ম দেওয়া হচ্ছে। ফর্মটা ফিল আপ করে যাবতীয় ডকুমেন্টস অ্যাটাচ করে বিডিও অফিসে ফর্মটা জমা করতে হবে। এবার এখানে যে ভেরিফিকেশান করার জন্য প্রায় 10টি ডকুমেন্টস লাগছে, এই 10টি ডকুমেন্টস কি কি এই টপিকে আজ সকালে ভিডিও দিয়েছিলাম। এবার তোমরা অনেকেই কমেন্ট করে জানাচ্ছ এখানে 10টি ডকুমেন্টসের মধ্যে একটি ডকুমেন্টস যেটা 6 নম্বরে উল্লেখ করা রয়েছে যে বংশ তালিকা, যেখানে বংশ তালিকা তৈরি করতে হবে এবং এখানে প্রমাণ দেখাতে হবে তোমার সঙ্গে যে সার্টিফিকেট হোল্ডার, মানে যার রক্তের সম্পর্কে সার্টিফিকেটটা দিচ্ছ তার সঙ্গে তোমার সম্পর্কটা ওটা কিন্তু ওই তালিকার মাধ্যমে তোমাদের উপস্থাপন করতে হবে কিংবা দেখাতে হবে। তাই তোমরা অনেকেই কমেন্ট করছো যে এখানে এই যে বংশ তালিকা এটা কীভাবে তৈরি করব, এই টপিক নিয়ে ভিডিও চাই। তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদের স্টেপ বাই স্টেপ বুঝিয়ে বলে দিচ্ছি সহজভাবে যে তোমাদের বংশ তালিকা কীভাবে তোমরা তৈরি করবে এবং ওই তালিকার মধ্যে তুমি লিঙ্কেজটা কীভাবে করবে। তার জন্য অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। সবার প্রথমে বলে দিই, আমার কিন্তু নিজের একটি ওবিসি সার্টিফিকেট রয়েছে যেটা কিন্তু 2011 সালের পর ইস্যু করা হয়েছে। তাই আমাকে ওই সার্টিফিকেটটা ভেরিফিকেশান করতে হবে। তবে আমার কিন্তু যে কাকু এবং জেঠু তারা কিন্তু মোট 5 জন, যার মধ্যে আমার বড় জেঠুর একজন ছেলে রয়েছে, তার কিন্তু 2011 সালের আগে ওবিসি সার্টিফিকেট রয়েছে, যার জন্য তার সার্টিফিকেট দিয়ে আমি কিন্তু লিঙ্কেজ করে এই তালিকায় উপস্থাপন করেছি কিংবা দেখানোর চেষ্টা করছি। তোমাদের স্টেপ বাই স্টেপ বুঝিয়ে বলছি। দেখো, সবার প্রথম কিন্তু দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে আমার প্রথম দাদুর নাম দিয়েছি এবং দাদুর আন্ডারে এখানে কিন্তু আমার যে কাকু এবং জেঠু মোট কিন্তু 5 জন, তো 5 জনের নাম লিখেছি। তো দাদুর কিন্তু এখানে নিচে এখানে এইভাবে অ্যারো চিহ্ন দেওয়ার পর এভাবে কিন্তু তোমাদের এখানে টোটাল সমস্ত এখানে কিন্তু কাকু জেঠুর নাম লিখতে হবে। এবার তোমার হয়তো 2 জন বাবা এবং কাকু, তাহলে কিন্তু 2 জন হবে। আমার ক্ষেত্রে আমার বাবা এবং কাকু মিলে মোট 5 জন, তাদের কিন্তু এখানে 5 জনের নাম লিখেছি। ওকে, এবার একটু আগে যে বললাম আমার বড় জেঠুর একজন ছেলে রয়েছে, তার 2011 সালের আগে ওবিসি সার্টিফিকেট রয়েছে, তাই ওই সার্টিফিকেটটা দিয়ে আমি এই ভেরিফিকেশানটা করব। তো এখানে দেখতে পাচ্ছ এখানে আমার যে বড় জেঠু রয়েছে তার নামটা কিন্তু প্রথম লিখেছি এবং নিচে কিন্তু এখানে তার এক ছেলে এবং এক মেয়ে, তার মধ্যে যে ছেলে মানে আমার যে দাদা তার কিন্তু সার্টিফিকেট রয়েছে, যার জন্য এখানে কি করেছি, এখানে কিন্তু নামের নিচে লিখেছি অ্যাপ্লিক্যান্ট এল্ডার ব্রাদার এবং নিচে লিখে রেখেছি সার্টিফিকেট হোল্ডার। এইভাবে তোমাদের লিখতে হবে এবং চিহ্নিত করতে হবে, মানে সার্টিফিকেটটা কার তুমি শো করছো এবং তার সঙ্গে তোমার সম্পর্ক কি, এটা কিন্তু লিখতে হবে ওই যে সার্টিফিকেট হোল্ডার তার নিচে। ওকে, এবার এখানে কিন্তু আমার মেজো জেঠুর নাম লিখেছি, তারপরে কিন্তু আমার বাবার নাম লিখেছি। এখানে কিন্তু আমার বাবার নামের নিচে আমার নাম লেখা রয়েছে এবং নিচে লেখা রয়েছে অ্যাপ্লিক্যান্ট। এইভাবে তোমাদের লিখতে হবে, মানে যে আবেদনকারী আবেদন করছে ভেরিফিকেশানে এর জন্য তার নিচে কিন্তু এখানে এইভাবে লিখতে হবে অ্যাপ্লিক্যান্ট বলে। এবার আমি যেহেতু আবেদন করছি আমার সার্টিফিকেটটা ভেরিফিকেশান করার জন্য, আমার নামের নিচেই এইভাবে কিন্তু অ্যাপ্লিক্যান্ট লিখেছি। এইভাবে তোমাদের কিন্তু তালিকা তৈরি করতে হবে এবং এখানে কিন্তু লিঙ্কেজটা এইভাবেই করতে হবে। এবং এখানে তোমাদের বলে দিই, শুধুমাত্র এই তালিকাটা তৈরি করলে হবে না, তুমি সাদা কাগজে এইটা তৈরি করার পর এখানে কিন্তু অবশ্যই এই যে তোমাদের তালিকাটা, এই তালিকাটা কিন্তু তোমাদের পঞ্চায়েত প্রধান কিংবা সভাপতির কাছ থেকে সিগনেচার এবং অ্যাটেস্টেড করে নিয়ে আসতে হবে, না হলে কিন্তু এইটা কোথাও গ্রাহ্য করা হবে না। তুমি যে পঞ্চায়েত প্রধানের কাছে যাবে এইটা অ্যাটেস্টেড করতে কিংবা সিগনেচার করতে, ওখানটায় তোমার দাদার যাবতীয় ডকুমেন্টস যেমন আধার কার্ড, ভোটার কার্ড এবং রেশন কার্ড, তোমার ডকুমেন্টস আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, তোমার বাবার ডকুমেন্টস এবং তোমার যে দাদার ডকুমেন্টস দিয়েছো তোমার দাদার যে বাবা মানে তোমার জেঠুর ডকুমেন্টস কিন্তু নিয়ে যেতে হবে। তো এইভাবে তুমি যার দিচ্ছ, তুমি হয়তো এখানে তোমার কাকুর একটা সার্টিফিকেট কিংবা তোমার জেঠুর একটা সার্টিফিকেট রয়েছে যার 2011 সালের, এখানে কিন্তু অবশ্যই ওই জেঠু কিংবা কাকুর নিচে লিখতে হবে এখানে সার্টিফিকেট হোল্ডার এবং তার সঙ্গে তোমার সম্পর্ক কিন্তু এখানে লিখতে হবে। তো এইভাবে কিন্তু তোমাদের তালিকা তৈরি করতে হবে। আমার ক্ষেত্রে এখানে কিন্তু তোমাদের বলে দিলাম যে আমার যেহেতু 5 জন কাকু জেঠু রয়েছে, তার মধ্যে আমার বড় জেঠুর এক ছেলে কিন্তু এইরকম সার্টিফিকেট রয়েছে 2011 সালের আগে, তার জন্য কিন্তু আমি এইভাবে লিঙ্কেজটা করেছি। এবার তোমার ক্ষেত্রে কিন্তু আলাদা হবে, কারণ তোমার যতজন কাকু জেঠু রয়েছে
এবং সেই অনুযায়ী যার সার্টিফিকেট রয়েছে তার সঙ্গে সম্পর্ক কী এবং তার নিচে কিন্তু সার্টিফিকেট হোল্ডার বলে লিখতে হবে। তো এভাবে কিন্তু তোমরা বংশতালিকা তৈরি করবে এবং তোমাদের পঞ্চায়েত প্রধান কিংবা সভাপতির কাছ থেকে এটা কিন্তু সিগনেচার কিংবা অ্যাটেস্টেড করে নিয়ে আসবে এবং এইটা কিন্তু তোমাদের ফর্মের সঙ্গে যাবতীয় ডকুমেন্টস এর সঙ্গে জমা করতে হবে। তবে কিন্তু তারা বুঝতে পারবে যে তোমার রক্তের সম্পর্কে কার সার্টিফিকেট রয়েছে কিংবা নেই, এটা কিন্তু অবশ্যই তারা বুঝতে পারবে। এবার যাদের এই রকম রক্তের সম্পর্কে বংশের মধ্যে 2011 সালের আগে কাস্ট সার্টিফিকেট রয়েছে, তুমি হয়তো এসসি, তাহলে তোমার পরিবারে হয়তো 2011 সালের আগে কারো হয়তো এসসি সার্টিফিকেট রয়েছে, তাহলে কিন্তু তোমাদের ভেরিফিকেশনটা দ্রুত হয়ে যাবে। তার জন্য অবশ্যই তোমার রক্তের সম্পর্কে বংশের মধ্যে যদি কারোর এই রকম সার্টিফিকেট 2011 সালের আগে থেকে থাকে, এইভাবে তালিকা তৈরি করবে এবং দেখিয়ে দেবে যে তার সঙ্গে তোমার সম্পর্কটা কী, তাহলে কিন্তু তোমাদের ভেরিফিকেশনটা দ্রুত হয়ে যাবে। আশা করি তোমাদের বুঝতে পারলাম যে কাস্ট সার্টিফিকেটের যে ভেরিফিকেশন বর্তমানে চলছে, এখানে বিভিন্ন ডকুমেন্টসের মধ্যে যে বংশ তালিকা লাগবে, এই তালিকাটা তোমরা কিভাবে তৈরি করবে এবং তোমরা কিভাবে লিঙ্কেজটা দেখাবে তোমাদের বলে দিলাম। যদি আজকের এই ভিডিওটির আপডেট ভালো লেগে থাকে একটি লাইক করে দেবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।